স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ইরানের ইস্পাহান থেকে নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছেন তারা জানেন আমি অনেকদিন থেকে ইরান ভ্রমণের উপরে ট্রাভেল ব্লগগুলি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে আসছি। ইরান ভ্রমণের সে ধারাবাহিকতায় গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইস্পাহানের গ্রান্ড বাজার, নকশেজাহান স্কোয়ারের কিছু অংশ এবং বিখ্যাত আলী কাপুর প্যালেস। 560 মিটার দীর্ঘ এবং প্রস্থে 160 মিটার এই বিশাল এরিয়া জুড়ে নকশেজাহান স্কোয়ারের চারপাশে আরও অনেকগুলি বিখ্যাত স্থাপনা এবং ঐতিহাসিক ল্যান্ডমার্ক রয়েছে যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। অথবা এভাবে বলা যেতে পারে যে এই নকশেজাহান স্কোয়ারের পুরো এরিয়াটাই হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই স্কোয়ারের চারপাশে যেসব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত স্থাপনা আছে যার কিছু আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম এবং যেগুলি দেখানো সম্ভব হয়নি তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমি চলে আসলাম ইরানের সেই বিখ্যাত শাহ মসজিদের সামনে, যা ইমাম মসজিদ নামেও পরিচিত। একটা পানি ফোয়ারা ছিল কিন্তু এখন এখানে পানি নেই। ইরানের সে বিখ্যাত শাহ মসজিদ কিংবা ইমাম মসজিদের সৌন্দর্য বাহির থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটি নির্মাণ করা হয়েছিল 1611 সালে শাহ আব্বাসের আমলে। সাফাভিদ স্থাপত্য শৈলীর একটি মাস্টারপিস হিসাবে এটিকে মনে করা হয়। এই বিখ্যাত স্থাপনাটির নীল টাইলস, বিশাল গম্বুজ আর এর সূক্ষ্ম নকশা যে কোনো সৌন্দর্য পিপাসুকে আকর্ষণ করবে। ইরানে আসার পর থেকে যেটা আমার সাথে হচ্ছিল, যে কোনো একটি ল্যান্ডমার্ক কিংবা জায়গা ঘুরে দেখার আগে আমি হয়তো মনে মনে ঠিক করলাম যেখানে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার সময় পাস করব, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে অনায়াসে 3 থেকে 4 ঘন্টার সময় যে কখন চলে যায় আসলে সেটা বুঝতেই পারি না। এর কারণ হচ্ছে এই যে জায়গাগুলি কিংবা স্থাপনাগুলির যে এত সৌন্দর্য, এত আবেদন, যা আসলে সহজে উপেক্ষা করা যাচ্ছিল না। ভিউয়ার্স, আমি এখন এই বিস্ময়কর মসজিদ কম্পাউন্ডের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মস্কের ভিতরে আসার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 2.5 মিলিয়ন ইরানি রিয়াল। সুবহানাল্লাহ, খুব সুন্দর করে বানাইছে। বিস্ময়কর এই মসজিদ কমপ্লেক্সের ভিতরে এসে মাঝখানে বিশাল একটি পুল পেলাম, যদিও এখানে বর্তমানে পানি নেই যার কারণে ঝর্ণাগুলিও অ্যাক্টিভ নয়। বাহির থেকে দেখে আসলে বোঝার কোনো উপায় ছিল না যে ভিতরটা এত বড়, এতটা ব্যাপকতা, এতটা ঐশ্বর্যমণ্ডিত। নকশেজাহান স্কোয়ারটি হচ্ছে এমনিতেই অনেক একটি বড় এরিয়া জুড়ে অবস্থিত। তারপরে আবার এর পাশের এই যে শাহ মসজিদ কিংবা ইমাম মসজিদ আছে, এর ভিতরে এসে দেখছি এটিও অনেক বড় একটি এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। তো এই যে বিশাল বিশাল ভবনগুলি আছে এবং মাঝখানের এই যে অনেক বড় একটি উঠান, তার মাঝখানে একটি পানির ফোয়ারা বা পুল এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই বিশাল স্থাপনা, এত সূক্ষ্ম কারুকার্য, মানে এত যে নান্দনিক যে স্থাপনাগুলি, এগুলি দেখলে আসলে বিস্মিত না হয়ে পারা যায় না। সেই প্রাচীন পারস্য থেকে বর্তমান ইরান, এর মাঝখানে যে দীর্ঘ একটি সময় বা কাল অতিবাহিত হয়েছে, সেই বিভিন্ন সময়ে যে যত রাজা বাদশাহ ইরানে পর্যায়ক্রমে এসেছেন, তাদের সময় নির্মিত যত স্থাপত্য শৈলী আছে, এর যেগুলি এখনো রয়ে গেছে সবগুলি যেন এক একটি কিংবদন্তি। সাফাভিদ সাম্রাজ্য কিংবা শাহ আব্বাসের আমলে তৈরি এইসব ধর্মীয় স্থাপনা, রাজপ্রসাদ কিংবা আরো যে বিভিন্ন স্থাপত্য শৈলী আছে, সবগুলি যেন এক একটি বিস্ময়। আপনারা এখন সাফাভিদ সাম্রাজ্যের একটি মাস্টারপিস এই শাহ মসজিদকে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা লোক জব করে, ওনার পূর্বপুরুষ হচ্ছে গুজরাট, ইন্ডিয়ার আহমেদাবাদ। তো উনি যখন শুনছে আমি বাংলাদেশ থেকে আসছি তখন খুব ভালোই গল্প করলো।
উনি এখানে জব করে, প্লাস হচ্ছে ওনার রেন্টে কার সার্ভিস আছে। তো আমি নেক্সট যে সিটিতে যাব সিরাজ, ওখানটায় যদি ওনার গাড়িতে যাই, তো উনি ওনার কার্ড শেয়ার করলেন আমার সাথে। তারপর ওনার কাছে জানতে চাইলাম যে এখানে কি এখন নামাজ পড়া হয় না। তো উনি বললো যে হ্যাঁ, আর 1 ঘন্টা পরে আর কি শুরু হবে। এই মসজিদে 4টি মিনার রয়েছে এবং প্রত্যেকটি অসাধারণভাবে সাজানো হয়েছে। আমি এখন আপনাদেরকে দেওয়ালের কাছে নিয়ে যাচ্ছি এই যে কারুকার্যগুলি আরো ক্লোজলি দেখানোর জন্য। দেখুন, এই টাইলসগুলি কিন্তু প্রত্যেকটি হাতে তৈরি করা হয়েছে। এই নীল রঙের জন্যই একে অনেক সময় পারস্যের নীল স্বপ্ন বলা হয়। এটি হচ্ছে এই মসজিদের প্রধান গম্বুজ, যার উচ্চতা হচ্ছে 52 মিটার। তো চলুন এই বিস্ময়কর স্থাপনাটির ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক ওরা কিভাবে তৈরি করেছে। এখানে লাইটগুলি বন্ধ করা আছে। আরও ভালো হতো যদি এই লাইটগুলি অন করা থাকতো। দেখেন এক একটা গম্বুজের ভিতরে কী ধরনের অবস্থা। সামনে ওদিকটা একটা বাগান, ফলের বাগান, ফুলের বাগান, পাখি খেলা করছে। বাগান বলতে যেটা বোঝায় আর কি, একটা আদর্শ গার্ডেনের বেস্ট একটা উদাহরণ। এটা একটা পানির ফোয়ারা এরকম কিছু একটা ছিল। একটা মার্বেল পাথরের তৈরি দেওয়ালগুলি। না, তো হচ্ছে যে আমরা ব্ল্যাকবেরি বলি, ওই ধরনের কোনো একটা ফল। সূর্যের আলো পড়ার কারণে এখন খুব সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা। দেখেন গম্বুজের উপরে একটা চাঁদ। ইস্পাহানের আকাশ অনেক স্বচ্ছ থাকে, ক্রিস্টাল। ওরা বলল আসলেই সত্যি, কারণ যেহেতু এখানে ধুলোবালি কম, এটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি। কত সুন্দর না মসজিদের ভিতরে এভাবে ছোট ছোট উঠান, তার ভিতরে এভাবে ফুল ফলের বাগান, সেখানে পাখির ডাক, মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন শান্তি আর কি। ভিতরে বাতাস ঢুকছে, শীতল একটা বাতাস, কিন্তু এটা অন্ধকার। যদি লাইটিং করা থাকতো এটা অসাধারণ দেখাইতো। একটা মসজিদ যে কত বড় হতে পারে এবং কত সুন্দরভাবে তৈরি করা হতে পারে, মানে এটা না দেখলে কারো বিশ্বাস হবে না। এটা হচ্ছে মেম্বার মেহরাব, যেখানে বসে ইমাম সাহেব খুতবা পাঠ করেন। এই ফ্লোরগুলি কিন্তু সবই পাথর কেটে এভাবে জোড়া দিয়ে মেঝেটা তৈরি করা হয়েছে। আমি এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি নিজের চোখে কি দেখছি, আর তার সামান্য একটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপর হয়তো আপনারা একটা ধারণা পাবেন। এত সুন্দর, মানে আর্ট কখন কিভাবে করছে, ক্যালিগ্রাফিগুলি কতদিন বসে করছে, এরা একটা বিস্ময় আর কি। এগুলি, এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। ওই যে বারকোড রাখা আছে, ওইটা স্ক্যান করলে আপনি কোনো ইনফরমেশন পাবেন। সাউন্ড সিস্টেম, লাইট, সিসি ক্যামেরা
সবই আছে এখানে। আমি এখন বর্তমানে এই মসজিদের যে প্রধান অংশ কিংবা আপনাদের যে একটি অনেক বড় গম্বুজ দেখিয়েছিলাম এর নিচের অংশ রয়েছে। আপনারা একটা মজার ব্যাপার খেয়াল করেছিলেন কিনা, আমি যখন সরাসরি এখানে ভয়েস দিচ্ছিলাম তখন অনেক আস্তে কথা বলছিলাম, তারপরের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। আসলে এখানের বিশেষত্বই হচ্ছে এমন যে এখানে দাঁড়িয়ে কথা বললে কিংবা হাততালি দিলে শব্দের এক অসাধারণ প্রতিধ্বনি শোনা যায়। আর্কিটেক্টরা এমনভাবে এই মসজিদের ডিজাইন করেছেন যে ইমাম এখানে বসে কিছু বললে তার কণ্ঠ পুরো মসজিদ জুড়ে পৌঁছে যায়। মানে তাদের স্থাপত্যশীল, তাদের যে আর্কিটেকচারের নলেজ কতটা ডেভেলপ ছিল ওই সময়, মানে এটা চিন্তা করাটাও একটা বিষয়। তখন ওই ধরনের লোহা ছিল না, আমরা এখন যেভাবে মানে বিম করে বিল্ডিং করি ওইরকম কিছু ছিল না। তারপর এভাবে এরকম বিল্ডিং শত শত ধরে টিকে আছে। অনেকক্ষণ থেকে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি আর আমার ভিতরে এক ধরনের একটি স্পিরিচুয়াল ফিলিংস কাজ করছে। আপনি যদি এখানে ঘুরে বেড়ান এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। আমি চিন্তা করছি যে এখানে সেই শত শত বছর আগে নামাজ পড়া শুরু হয়েছিল এবং তা এখনো চলমান। কিছুক্ষণ পরে এখানে নামাজের জামাত হবে আর নামাজের সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য টুরিস্ট প্রবেশ নিষেধ থাকে। তবে আপনি যদি মুসলিম হন এবং এখানে নামাজ আদায় করতে চান তবে সেক্ষেত্রে তো অবশ্যই এখানে স্টে করতে পারবেন। ইমামের কণ্ঠ থেকে পবিত্র সুর কানে ভেসে আসছে। তো আমি এখন এই ইমাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, সামনে আরো অনেক কিছু দেখার আছে, সাথেই থাকুন। এই নকশিজাহান স্কোয়ারের চারদিকে যে কয়টা সুন্দর স্থাপনা, মসজিদ বা ঐতিহাসিক ল্যান্ডমার্ক আছে তার ভিতরে এই হচ্ছে একটা। এটার নাম হচ্ছে শেখ লতিফ মস্ক। শেখ লতিফুল্লাহ মসজিদটি হচ্ছে অন্যান্য মসজিদ থেকে একটু আলাদা। এখানে বড় কোনো মিনার নেই এবং এর ভিতরে কোনো উঠানো নেই, কারণ এটি সাধারণ মানুষের জন্য নয়, তৈরি করা হয়েছিল রাজ পরিবারের ব্যক্তিগত মসজিদ হিসাবে। এই মসজিদটির যে ছোট একটি গম্বুজ আছে এটি ভিতর থেকে দেখলে মনে হবে সূর্যের আলোয় ভরা এক শিল্পকর্ম। এখানের মোজাইক এবং ডিজাইন এত সূক্ষ্ম যেন প্রত্যেকটি অংশই এক একটি আর্ট। এখানের আরো একটি বিশেষত্ব হচ্ছে দিনের বিভিন্ন অংশে এই গম্বুজের রং বদলায়। সকাল, দুপুর এবং বিকেল প্রতিবারই নতুন রঙের ছোঁয়া। সাফাভিদ রাজ ফ্যামিলি থেকে শুরু করে পরবর্তীতে যারা এখানটায় আসেন তাদের ব্যক্তিগত মসজিদ ছিল এটি। তো এরকম একটি ইতিহাসের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এটাও একটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক মসজিদ। তো আমি অলরেডি ইমাম মস্কের ভিতরে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের, এবং আমি আর এখন এটার ভিতরে যাব না এই সময়। তো আমি হচ্ছে অন্য আরও কিছু দেখার বাকি আছে আমার। আর এই যে ভিতরে বললাম না যেটা মার্কেট আর কি, চারিদিকে যে এই ঘুরানো আর কি বিশাল বাউন্ডারির মতন, এটা অ্যাকচুয়ালি মার্কেট। এই মার্কেট দিয়ে এই নকশিজাহান স্কোয়ারটা ঘেরা চারিদিকে। এখন আমি সিওসাপোল নামে একটা ব্রিজ আছে যেখানে সানসেট দেখার জন্য বেস্ট একটা জায়গা। আমি এখন ওখানটা যাব, একটু তাড়াহুড়া করছি কারণ ওখানটা ঘুরে সময় অনেক শেষ করে ফেলছি। তো দেখা যাক, সূর্য ডোবার আগে ওখানটায় যেতে পারলেই খুশি আমি। আর খাসান, তারপর তেহরান, ওখানে আমার লোকাল পরিচিত লোক ছিল বা ফ্রেন্ড বলা যায়। ওরা দেখা যায় কেউ কেউ আমাকে অল্প করে হলেও আমাকে সময় দিয়েছে, কিন্তু ইস্পাহানে আমি টোটালি একা। তো জাস্ট আমি এই লেখা এবং ম্যাপ ধরে ধরে ঘুরছি আর কি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরছি আগামী পর্বে সিওসাপোলে। দেখার আমন্ত্রণ রইল। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।